অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের প্রথম অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? এই ক্লাসে আমরা রসায়ন ও শক্তির যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেল এইচ এর মান নির্ণয় ও বন্ধন শক্তির মান হিসাব, যেটা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে, বিশেষ করে বোর্ড প্রশ্ন বা স্কুল প্রশ্ন যেগুলো আছে, এগুলো অ্যানালাইসিস করলে দেখবা যে অধিকাংশ প্রশ্নেরই গ নাম্বারে এই ডেল এইচ এর মান নির্ণয় অথবা বন্ধন শক্তির মান নির্ণয় করতে দেওয়া হয়েছে, এবং সেই ডেল এইচ এর মান নির্ণয় এবং বন্ধন শক্তির মান নির্ণয় সম্পর্কিত আলোচনা আজকে করা হবে। ঠিক আছে, এখন দেখো, প্রথমেই বলা হচ্ছে ডেল এইচ এর মান নির্ণয়। প্রথমে কি নির্ণয়? ডেল এইচ এর মান নির্ণয়। ঠিক আছে, এখন তোমাদের দেখো এই ডেল এইচ এর মান নির্ণয় করার জন্য গতদিন কি পড়া দেওয়া হয়েছিল? মূল বইয়ের 175 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মূল বইয়ের 175 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে, এই ছকটা মুখস্থ করতে হবে। যদিও তোমাদের সৃজনশীল প্রশ্নে এই ডেল এইচ এর মান দেওয়া থাকবে, মানে বন্ধন শক্তির মান দেওয়া থাকবে, ডেল এইচ এর মান হিসাব করতে হবে। আর যখন ডেল এইচ এর মান দেওয়া থাকবে তখন দেখা যাচ্ছে বন্ধন শক্তির মান হিসাব করতে দেওয়া হবে। ঠিক আছে, এখন এই ছকটা কেন মুখস্থ করতে হবে? অনেক সময় দেখা যাচ্ছে বন্ধন শক্তির মান হিসাব করতে দেবে। এই বন্ধন শক্তির মানটা যদি আমার জানা থাকে তাহলে আমার হয়েছে কিনা সেই বিষয়টা আমি জানতে পারবো। পাশাপাশি যখন এমসিকিউ দেবে, এমসিকিউতে তোমার তখন অপশন থাকবে, তখন তো তোমার নির্দিষ্ট করে বলা থাকবে না যে কোনটার বন্ধন শক্তির মান কত। এই কারণে এই এমসিকিউ এর জন্য এবং যখন সৃজনশীল প্রশ্নে বন্ধন শক্তির মান নির্ণয় করতে দেবে, সেই মানটা আমার সঠিক এসেছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য হলেও আমাদেরকে এই বন্ধন শক্তির মানটা মুখস্থ করতে হবে। এই কারণে 175 পৃষ্ঠা যে ছকটা ছিল, এটা যাদের এখনো মুখস্থ হয়নি এটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আমরা এর আগের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে জারণ বিজারণের অধ্যায়, বিশেষ করে ওখানে কোন টপিকে ডেল এইচ এর মান মুখস্থ পড়ে আসেছি যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর মান ধনাত্মক হলে সেটাকে বলা হয় কি বিক্রিয়া? ডেল এইচ এর মান ধনাত্মক হলে তাপ হারি, আর ডেল এইচ এর মান ঋণাত্মক হলে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং ওইটাই আমরা মুখস্থ করে আসেছি যে একটা বিক্রিয়া করেছি যেখানে -92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়েছিল নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়ায়, আর আরেকটা বিক্রিয়া ছিল নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল। সেক্ষেত্রে সেখানে ডেল এইচ এর মান ছিল +180 কিলোজুল, তাই না? এই দুইটা মান ওখানে আমরা পড়ার সময় আমরা আন্দাজে মুখস্থ করেছি, কিন্তু এই মানটা যে কিভাবে হয় তাকে দেখেছি। এই অধ্যায়ে ডেল এইচ এর মান আমরা ওখানে যেটা দেওয়া ছিল সেটা কিভাবে হয় সেটা বের করে আমরা দেখব। বোঝা গেছে? তাহলে দেখো, প্রথমে যে বিক্রিয়াটা আমরা ওখানে দেখেছিলাম সেটা কি ছিল? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছিল? অ্যামোনিয়া গ্যাস, তাই না? এবং এখানে এভাবে ডেল এইচ এর মান দেওয়া ছিল -92 কিলোজুল। এটাই মনে করে এখন প্রশ্ন। এখন বলা হচ্ছে দেখো, যেহেতু এখান থেকে আমরা একটা সমীকরণ থেকে যেহেতু মান হিসাব করব, যে কোনো সমীকরণ থেকে যদি উৎপাদ বা বিক্রিয়কের কোনো মান হিসাব করতে হয় তবে অবশ্যই সেই সমীকরণটাকে প্রথমে সমতা করে নিতে হবে। যদি সমতা না থাকে তাহলে সুবিধাজনক সংখ্যা গুণ করে বিক্রিয়ক বা উৎপাদের সাথে গুণ করে আগে সমতা করে নিতে হবে, তারপরে হিসাব করতে হবে। অন্যথায় সেখান থেকে কোনো হিসাব নিকাশ সঠিক হবে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, নাইট্রোজেন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বন্ধন অনুসারে, কি অনুসারে? বন্ধন অনুসারে বিক্রিয়ার সমীকরণটি নিম্নরূপ। ঠিক আছে, এখন বন্ধন অনুসারে এরপরে দেখো নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? অ্যামোনিয়া গ্যাস। সমতা করার জন্য এখানে 3 দিতে হবে। এখানে বলা হচ্ছে কি, দেখো, যেহেতু আমরা ডেল এইচ এর মান নির্ণয় করব, সুতরাং বিক্রিয়ক বা উৎপাদনাংশে যে অণু বা পরমাণুগুলো থাকবে তাদেরকে বন্ধন অনুসারে আমাদেরকে প্রথমে লিখতে হবে এবং তারপরে সেই বন্ধন থেকে শক্তির মান হিসাব করতে হবে। ঠিক আছে, এখন নাইট্রোজেন বলা হচ্ছে, দেখো, এই যে নাইট্রোজেনের যোজনী কত? এই নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী কত? 3 না? 5 হয় না, নাইট্রোজেনের যোজনী শুধুই 3। এখন বলা আছে দেখো, যোজনীকে কিসের সাথে তুলনা করা হয়? যোজনীকে কিসের সাথে তুলনা করা হয় বলো? যোজনীকে কি হাতের সাথে তুলনা করা হয় না? তাহলে বলা আছে যে কোনো পরমাণুর যোজনী বা কোনো মৌলের যোজনী যত, তার হাত সংখ্যা বলা হয় কি? তত। এখন বলা আছে নাইট্রোজেনের হাত যোজনী 3, মানে ওর হাত কয়টা? এখানে N2 আছে, তার মানে এখানে কয়টা নাইট্রোজেন আছে? তাহলে 2টা নাইট্রোজেন আছে না? তাহলে একটা নাইট্রোজেনের যোজনী যদি 3 হয় তাহলে আরেকটা নাইট্রোজেনের যোজনী কত? তার মানে উভয় নাইট্রোজেনের হাত সংখ্যা কত? উভয় নাইট্রোজেনের হাত সংখ্যা 6টা, কিন্তু যখন দুইজন একে অপরের সাথে হাতে হাত মিলাবে তখন কিটা হয়ে যাবে? 3টা হয়ে যাবে না? তাহলে এখন বলা আছে দেখো যে হাত সংখ্যা যা হবে
ঠিক সে কয়টা হাত দ্বারা এরা পরস্পরের সাথে যুক্ত হবে। তার মানে এই নাইট্রোজেনের সাথে তার 3 হাত দ্বারা, এই নাইট্রোজেনের সাথে তার 3 হাত দ্বারা যুক্ত হবে। তার মানে আমরা এই বন্ধন অনুসারে বিভক্ত করার সময় দেখবো যে যৌগের মধ্যে কোন কোন পরমাণু আছে আর কার যোজনী কত। এই যোজনীগুলোকে আমরা হাত অনুযায়ী ব্যবহার করে এই বন্ধনগুলোকে এভাবে বিন্যস্ত করব। বোঝা গেছে? তাহলে এখানে নাইট্রোজেনের বন্ধনটা কিভাবে লিখতে হবে? নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। এটা কি বুঝতে পেরেছো? এরপরে বলা হচ্ছে দেখো হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তার মানে ওর হাত সংখ্যা কত? হাত সংখ্যা হচ্ছে 1। সুতরাং একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে কয় হাত দ্বারা যুক্ত থাকবে? 1 হাত দ্বারা যুক্ত থাকবে। বিষয়টাকে বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি যে এখানে 2 ইন্টু নাইট্রোজেন, এখানে বলা হচ্ছে দেখো অর্ধ তীর চিহ্ন দেওয়া আছে, একমুখী তীর চিহ্ন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই এখানে, কারণ এখানে আর আমি ওটা আমার ওই যে সম্মুখমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া তো আর এখানে ব্যাখ্যা করা লাগছে না। ঠিক আছে, যদি আমি একমুখী তীর চিহ্ন ব্যবহার করি তাতেও কোনো সমস্যা নেই এখানে। এরপরে বলা হচ্ছে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে কি হয়েছে? অ্যামোনিয়া যৌগ গঠন হয়েছে, তাই না? এখানে একটা নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? তার মানে এখানে নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী 3। তাহলে নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাই না? তার মানে এই হাইড্রোজেনের কি একটার বেশি হাত আছে? আর নাইট্রোজেনের মোট কয়টা হাত আছে? সুতরাং নাইট্রোজেন তার 3 হাত দ্বারা যুক্ত হতে পারলেও হাইড্রোজেন 1 হাত দ্বারা যুক্ত হওয়ার ছাড়া কোনো উপায় নেই। এই কারণে নাইট্রোজেন তার 3টা হাতকে এককভাবে ব্যবহার করবে, অর্থাৎ 3টা হাতকে সে একসাথে ব্যবহার করতে পারত। কিন্তু যেহেতু হাইড্রোজেনের একটার বেশি হাত হয় না আর সে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তার মানে তার একটা হাতের সাথে একটা হাইড্রোজেন, অর্থাৎ 3টা হাইড্রোজেনের সাথে তার 3 হাত দ্বারা যুক্ত আছে। নাইট্রোজেন তার 3 হাতের সাথে 3টা হাইড্রোজেন দ্বারা যুক্ত আছে। সুতরাং এই ক্ষেত্রে যে গঠনটা হবে সেটা হচ্ছে এই যে এরকম, কারণ নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধনটা দেখতে অনেকটা পিরামিড আকৃতির মতো হয়। এই অ্যামোনিয়ার বন্ধন গঠন প্রক্রিয়াটা কেমন হয়? পিরামিড আকৃতির হয়। ঠিক আছে, এখন এই জায়গায় মনে করো এই যে বন্ধন শক্তির মান কত? 946 কিলোজুল পার মোল বন্ধন শক্তির মান বের করে দিলাম। ঠিক আছে, এবার হাইড্রোজেনের বন্ধন শক্তির মান হচ্ছে 436 কিলোজুল পার মোল। এরপরে 2 ইন্টু, এখানে দেখো নাইট্রোজেন কয়টার সাথে আছে? 3টার সাথে আছে না? তাহলে 3 ইন্টু নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন। এই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে দেখো এই 1টা 2টা 3টা, তার মানে একটা নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? 3টা না? তাহলে নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন এরকম কয়টা আছে এখানে? এই যে সামনে 3 লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে 946 আর এখানে গুণ করলে কত আসবে? 1308। এই জায়গায় কত আসবে? 6 ইন্টু 391, তাই না? তাহলে এখানে কত আসছে? এই জায়গায় কত আসছে? 2254। আর এই জায়গায় কত আসছে? 6 4 হ্যাঁ 2346, তাই না? তাহলে এই পাশে আসতে হচ্ছে 2254 আর ডান পাশে আসছে 2346। ঠিক আছে, অতএব ডেল এইচ সমান কি হবে? বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি, বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি, এটাকে B1 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর উৎপাদের বন্ধন, এই যে এটা উৎপাদের বন্ধন গড়তে মোট নির্গত শক্তি B2। ঠিক আছে, তার মানে এই যে তীরচিহ্নের বামে যেটা বিক্রিয়ক অংশ আছে এটাকে B1 দ্বারা প্রকাশ করা হয়। তীরচিহ্নের ডান পাশে যেটা আছে উৎপাদ, এই উৎপাদটার পাশে হিসাবে অর্থাৎ এর যে বন্ধন শক্তির মান সেটাকে B2 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে কি আমরা সরাসরি লিখতে পারতাম ডেল এইচ সমান B1 মাইনাস B2, কিন্তু B1 মাইনাস B2 দ্বারা কি বোঝায় সেটা প্রথমে আমরা কথায় লিখে নিয়েছি, তাই না? বিক্রিয়কের বন্ধন ভাঙা, তার মানে কি এখানে দেখো এরা পরস্পরের সাথে এদের যে বন্ধনটা ছিল সেটা ভেঙে নতুন বন্ধন গঠন হয়েছে। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের যে বন্ধন ছিল এখানে কি সেই বন্ধন আছে? এখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন ছিল এখানে কি সেটা আছে? তার মানে বিক্রিয়কের বন্ধন ভেঙেছে আর নতুন করে উৎপাদের বন্ধন গঠিত হয়েছে, এবং এই বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে B1, আর এই নতুন বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটা হচ্ছে B2। এখন এই জায়গায় যদি আমরা B1 B2 এর মান বসিয়ে দিই 2254 মাইনাস 2346 কিলোজুল, তাই না? সমান মাইনাস
92 কিলোজুল। ঠিক আছে, অতএব বিক্রিয়াটি তাপ উৎপাদে। ঠিক আছে, তার মানে আমরা জানি বিক্রিয়ায় ΔH এর মান ঋণাত্মক হলে তাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এখানে ΔH এর মান মাইনাস আসছে, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন বলো, কেউ কোনো সমস্যা থাকলে বলো, বুঝতে না পারলে বলো। বুঝেছো? সবাই বুঝেছো? তার মানে এর আগে আমরা ΔH এর মান -92 কিলোজুল মুখস্থ করে আসছি, আর এখানে কিভাবে হয় সেটাই যেভাবে এখানে দেখানো হলো। এটা কিন্তু সহজ, কঠিন না। নিজে একটু বাসায় যদি আরো যে বিক্রিয়ার সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে পরে এটা খুব বেশি কঠিন মনে হবে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে করে তুমি এই বন্ধন শক্তিগুলো বা বন্ধন আকারে সমীকরণটা লিখতে পারো। এই বন্ধন আকারে সমীকরণটা লেখার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এ তো মনে করো এই সমীকরণ থেকে হিসাব নিকাশ, এটা তো সহজ। বন্ধন শক্তির মান তোমার প্রশ্নে দেওয়াই থাকবে, তাহলে যে অনুসারে দেওয়া থাকবে, আবার কিভাবে দেওয়া থাকবে, এই হাইড্রোজেনকে আমি হাইড্রোজেন এইভাবে ভাঙবো না কিভাবে ভাঙবো, এটাও প্রশ্নে দেওয়া থাকবে। বন্ধন শক্তির মান যেভাবে দেওয়া থাকবে সমীকরণে ঠিক সেভাবে বন্ধন ভাঙতে হবে। বোঝা গেছে? যেমন মনে করো কার্বন অক্সিজেনের সাথে একক বন্ধনও থাকে, আবার কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধনও থাকে। এখন আমি সমীকরণের দ্বিবন্ধন ভাঙবো নাকি এক বন্ধন ভাঙবো, এটা কিভাবে বুঝবো? এটা আমার প্রশ্নের ওই উদ্দীপকে দেওয়াই থাকবে। উদ্দীপকে যদি এক বন্ধন আকারে দেওয়া থাকে তাহলে আমরা এক বন্ধন আকারে লিখবো, আর যদি উদ্দীপকে কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধনের মান দেওয়া থাকে তাহলে আমরা বিক্রিয়ার সমীকরণের মধ্যে কার্বন আর অক্সিজেনকে দ্বিবন্ধন আকারে ভাঙবো। বুঝেছো বিষয়টা? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে।